এক রাতের জন্য বেড পার্টনার? কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জেনে শুনে ওই দুশ্চরিত্র বিকৃত ফ্যান্টাসিতে ভোগা জিওন জাঙ্কুকের কাছে যাবি? বান্ধবীর মুখে জিওন জাঙ্কুকের সাথে এক রাত কাটানোর কথা শুনে জিমিনের গলায় বিস্মিত আর আতঙ্ক ঝরে পড়লো। তে তখনও ভাবলেছেন, চোখের মনে স্থির, তার মধ্যে যেন কোনো অনুভূতি অবশিষ্ট নেই। সমস্ত অনুভূতি যেন অনেক আগেই পাথর হয়ে গেছে। হ্যাঁ যাবো, সোজা সাপটা উত্তর দিল তে। জিমিন তার কাঁধ ঝাঁকিয়ে আর্তনাদ করে বলল, পাগল হয়ে গিয়েছিস তুই? ওর সাথে কোনো মেয়ে নাইট স্পেন্ড করে সুস্থ হয়ে ফেরেনি। ও একটা পশু, এই শহরের সবাই জানে। জিওন জাঙ্কুক একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। তুই আরেকবার ভেবে দেখতে। আমার ভাবা হয়ে গেছে জিমিন, আমার টাকার দরকার। বাবাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে, জানিসই তো। মা বলে দিয়েছে বাবার পেছনে সে এক পয়সাও খরচ করবে না। আমি বেঁচে থাকতে বাবা বিনা চিকিৎসায় মরে যাবে, এটা আমি কিভাবে সহ্য করব? জিমিন চুপ করে গেল। তার সাধ্য মতো সে সাহায্য করেছে, কিন্তু তের বাবার চিকিৎসার জন্য যে লাখ লাখ টাকা প্রয়োজন, তা জোগাড় করা জিমিনের একার পক্ষে অসম্ভব। দীর্ঘশ্বাস ছেড়ে জিমিন বলল, ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল রাখিস। জানিসই তো লোকটা কেমন। জানি, জিওন জাঙ্কুকের মানসিক সমস্যা আছে। সে মেয়েদের বাজারের পণ্য মনে করে। তে তেতো গলায় কথাটি শেষ করলো। জিমিন কণ্ঠ আরো নিচু করে বলল, হ্যাঁ, তাছাড়া ওর বিকৃতি ফ্যান্টাসি আছে। ওসব সহ্য করতে না পেরেই তো ওর সমস্ত স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল। তে দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়লো। তার সামনে এখন এক অদিগন্ত অন্ধকার গলি অপেক্ষা করছে। আজ সন্ধ্যায় তাকে সেই অন্ধকারে পা বাড়াতে হবে। এতদিন ধরে অনেক চেষ্টা করছে তে। কখনো চাকরি খুঁজেছে, কখনো আবার পার্ট টাইম জব করেছে, কিন্তু কোথাও ভালো চাকরি জোটেনি তার। আজ যেখানে পার্ট টাইম জব করতো, সেখানকার বস প্রায় তেকে ব্যাড টাচ করতো। স্কুল থেকে কলেজ, চেনা অচেনা বহু মানুষের কাছ থেকে জীবনের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার শিকার হয়েছে সে। সদ্য 18-15 তের সৌন্দর্য যেন তার অভিশাপ। তার রূপ যৌবন অনেক পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছোটবেলাতেই তের মা মারা যান। মাত্র 7 বছর বয়স থেকে শুরু হয় সৎ মায়ের নির্যাতন, যা আজও থামেনি। 5 বছর আগে তের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। প্রায় 1 বছর ধরে তের সৎ মা বাবার চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। তখন থেকে তে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের ও বাবার খরচ চালিয়ে আসছে। কিন্তু এখন সে ভীষণ হতাশ। বাবার চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে, আর সব মিলিয়ে তের সামনে যেন আর কোনো পথ খোলা নেই। ঠিক সেই সময় তার মনে পড়ে জিওন জাঙ্কুকের কথা। ঢাকা শহরের দাপুটে ব্যবসায়ী জিওন জাঙ্কুক, বয়স 29, গায়ের রং তামাটে হলেও তার ব্যক্তিত্বে এক অদ্ভুত সম্মোহিনী আকর্ষণ আছে। কিম নামজনের বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সে, কিন্তু সেই আড়ালে তার যে এক অন্ধকার জগৎ আছে, সেখানেই আজ থেকে বলির ফাটা হয়ে যেতে হবে। ওয়েটিং জোনে বসে আছে তে। পরনে তার কালো রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেছে সে। ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, চোখে কাজল, নিজেকে বলির পাঠার মতোই সাজিয়েছে সে। যেভাবেই হোক, আজ তাকে জিওন জাঙ্কুকের চোখে পড়তেই হবে। কারণ জিওন জাঙ্কুক সব মেয়েকে বেড পার্টনার করে না, কিংবা সবাই জিওন জাঙ্কুকের বেড পার্টনার হতে পারে না। কিম তেহুং, ফর্সা মতো একটা ছেলেদের নাম উচ্চারণ করতেই বসা থেকে উঠে দাঁড়ালো তে। আমি, আসুন। তে কোনো কথা না বলে ছেলেটির পিছু পিছু একটা রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে গেল। তের বয়সী একটি মেয়ে রুম থেকে বেরোলো, কিন্তু তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মেয়েটি এক মুহূর্ত না দাঁড়িয়ে তড়িঘড়ি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তের হাঁটু কাঁপছে। কি হলো, ভিতরে যাচ্ছেন না কেন? ছেলেটির কথায় হকচকিয়ে গেল তে। জি যাচ্ছি। শুকনো ঢোক গিয়ে রুমে ঢুকলো তে, কিন্তু কেউ নেই সেখানে। সামনে আরো একটা দরজা আছে। তে ভয়ে ভয়ে সেই দরজাটা খুললো। এবার ওপাশ থেকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে এসো। তের বুক কেঁপে উঠলো। কাঁপা কাঁপা পায়ে সে দরজাটা খুলে অন্য একটা রুমে প্রবেশ করলো সে। রুমটা মূলত মেসেজ রুমের মতো। রুমের এক পাশে টেবিল চেয়ার রাখা, আর অন্য পাশে মেসেজের জন্য বেড ও প্রয়োজনীয় জিনিসপত্র। তাছাড়া রয়েছে একটা আলমারি, তবে আলমারির মধ্যে কি আছে সে বিষয়ে জানে না তে। এদিকে আসো। দ্বিতীয়বার জিওন জাঙ্কুকের ভারী কণ্ঠস্বর শুনে নড়েচড়ে উঠলো তে। চেয়ারে বসে আছে সে, মুখ অন্যদিকে ঘুরিয়ে। তে শুকনো ঢোক গিলল আবার। নাম কি? তে। তে কাপা গলায় জবাব দিল সে। জাঙ্কুক এবার চেয়ার ঘোরালো। তের দিকে ফিরে বসলো সে। পরনে তার সাদা রঙের প্রিমিয়াম কটন শার্ট, কোনি পর্যন্ত হাতা নিখুঁতভাবে ফোল্ড করে রাখা। কবজিতে দামি প্লাটিনাম ঘড়ি। তার গায়ের রং তামাটে। চোয়ালের হাড়গুলো তীক্ষ্ণ আর পুরুষালী। স্কিন সেফট, মুখটা যেন পাথরে খোদাই করা কোনো ভাস্কর্য, যার প্রতিটি রেখায় করতিত্ব আর অভিজাত্য মিশে আছে। কপালে সামান্য সূক্ষ্ম ভাঁজ পড়ে আছে।
তার ধারালো চোখের দৃষ্টিতে এক ধরনের সম্মোহনী ক্ষমতা আছে, যা যে কাউকে মুহূর্তে কাবু করে ফেলার জন্য যথেষ্ট। তে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভ্রু নাচিয়ে বলল, এখানে এসেছো কিসের জন্য? তে যেন মাঝ সমুদ্রে সাঁতার কাটা এক নাবিক। জাঙ্কুকের এমন প্রশ্ন আর নদীর পাড়ে পৌঁছানোর চেষ্টা তার কাছে একই রকম মনে হলো। লজ্জায় অস্বস্তিতে কিছু বলতে পারল না সে। জাঙ্কুক বিরক্ত হচ্ছে। গেট আউট। জাঙ্কুকের কথা চমকে সামনে তাকালো তে। দুজন দুজনের দিকে তাকালো। এবার চোখে চোখ পড়তে তে কাতর স্বরে অনুনয় করে বলল, প্লিজ আমাকে বের করে দেবেন না। জাঙ্কুক এক মুহূর্ত নিরুদ্বেগ চোখে তাকে দেখলো, তারপর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ঝুলিয়ে বলল, তাহলে কি করব? তোমার চেহারা দেখবো? ওহ ওয়েট, চেহারা তো এতক্ষণ ঠিক মতো দেখা যাচ্ছিল না। তে বুক ভরে একদলা শ্বাস নিল। হারাবার কিছু নেই তার, তাই মরিয়া হয়ে বলল, আমি এখানে আমি এখানে আপনার সাথে সময় কাটাতে এসেছি। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। এক নাগারে কথাগুলো বলে তে থামলো। তার হৃৎপিণ্ড তখন পাঁজরের নিচে ড্রাম বাজাচ্ছে। জাঙ্কুক ভ্রু নাচিয়ে কিছুক্ষণ তার কম্পিত অধর পর্যবেক্ষণ করলো, তারপর চেয়ারে হেলান দিয়ে গম্ভীর স্বরে বলল, বেশ, এদিকে এসো। তের মনে হলো তার চারপাশের অক্সিজেন ফুরিয়ে আসছে। জাঙ্কুক তাকে এত কাছে ডাকছে কেন? এখানেই কি সব শুরু হবে? হাজারো আকাশ পাতাল চিন্তায় অবশ হয়ে আসা পা দুটো টেনে সে জাঙ্কুকের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুকের শরীর থেকে সাদা দামি পারফিউমের ঘ্রাণে তার মাথা ঝিমঝিম করে উঠলো। জাঙ্কুক তার ধারালো দৃষ্টি তের মুখে নিবদ্ধ করে জিজ্ঞেস করলো, সিঙ্গেল? জি। জাঙ্কুক বাঁকা হাসলো। সেই হাসিতে এক ধরনের শিকারী তৃপ্তি ছিল। সে ধীর স্থির কণ্ঠে বলল, মিথ্যে বলছো। তে তৎক্ষণাৎ প্রতিবাদী হয়ে উঠলো, আমি মিথ্যে কথা বলি না। তাহলে তুমি জাঙ্কুকের প্রশ্নটা যেন তীর গায়ে বিঁধল। লজ্জায় আর অপমানে তার চোখ মুখ কুঁচকে গেল। দৃষ্টি মেঝেতে নামিয়ে নিল সে, কিন্তু পরক্ষণেই অসুস্থ বাবার মুখটা মনে পড়তেই নিজেকে পাথর করে ফেললো। নিচু স্বরে জবাব দিল, জাঙ্কুক ধীরগতিতে বসা থেকে উঠে দাঁড়ালো। তার দীর্ঘদেহী অবয়ব তের সামনে এক বিশাল ছায়া ফেললো। সে তের পেছনে গিয়ে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস তের ঘাড়ের কাছে এসে লাগলো। জাঙ্কুক নিচু স্বরে ফিসফিস করে বলল, যদি ভাই না হয় তবে শাস্তি পাবে। আমি কিন্তু প্রতারণা একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, তে খুব অস্পষ্ট স্বরে বলল। জাঙ্কুক ধীর পায়ে হেঁটে সামনের আলমারির কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ইশারায় তেকে ডাকলো। তে তার সামনে গিয়ে দাঁড়ালো। তুমি নিশ্চয়ই জানো আমার কিছু নিজস্ব পছন্দ আছে, আমি সেভাবে ইন্টিমেট হই। তে কেবল মাথা নেড়ে সম্মতি জানালো। সত্যি বলতে এই পছন্দ শব্দটার গভীরতা সে জানে না, কিন্তু জাঙ্কুক যেমনই হোক আজ তাকে এই অন্ধকার বৃত্তে ঢুকতেই হবে। ওয়েল, আমার পছন্দের কিছু জিনিস দেখে নাও। কথাটা বলে আলমারি দরজাটা এক ঝটকায় খুলে ফেললো জাঙ্কুক। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত আর তৃপ্তির হাসি ফুটলো। তে পাথর হয়ে তাকিয়ে আছে। আলমারির ভেতরে সারি সারি রাখা হ্যান্ডকাফ, চামড়ার চাবুক আর নাম না জানা কিছু ধাতব অস্ত্র, সবকিছু তের চেনা নাই, কিন্তু যা দেখলো তাতেই তার রক্ত হিম হয়ে গেল। জাঙ্কুক সত্যিই ভিন্নধর্মী, এক রহস্যময় আধারে ঘেরা মানুষ। লোকে যে তাকে বিকৃত মস্তিষ্কের বলে, তার চাক্ষুষ প্রমাণ এখন তের সামনে। লজ্জায় আর অস্বস্তিতে ছাপিয়ে একরাশ অজানা আতঙ্ক থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। জাঙ্কুক আলমারির ভেতর থেকে ধাতব একটা বস্তু বের করে হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তের চোখের দিকে তাকিয়ে এসে ধীরে স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলো সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? জানো এসব কি? তে শুকনো গলায় ঢোক গিলল, না, ঠিক জানি না। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিল। আলমারির তাক থেকে চামড়ার তৈরি একটা স্পার্কার আর অদ্ভুত দেখতে একটা জিনিস বের করে আনলো সে। বস্তুগুলো তের চোখের সামনে তুলে ধরে সে বলতে লাগলো, এটা হলো তোমার কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, আর এটা শরীরকে শাসন করার জন্য। আমার কাছে রিলেশনশিপ মানে সির্ফ ভালোবাসা নয়, এটা হলো কন্ট্রোল। আমি এখানে মাস্টার আর তুমি হবে সাবমিসিভ। তুমি কি এই পেন নিতে পারবে? তে জেনে শুনে বিষপানের মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে বারবার অসুস্থ বাবার চেহারা আর হাসপাতালের বকেয়া বিলের কাগজগুলো ভাসছে। এই মুহূর্তে লজ্জা বা ভয় পাওয়ার চেয়েও বড় প্রয়োজন হলো টাকা। জাঙ্কুক যে মোটা অঙ্কের চেকটা তাকে দিবে সেটা ছাড়া তের আর কোনো গতি নেই। তে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আমি পারবো। আপনার সব শর্ত আমি মেনে নেব। জাঙ্কুক তের খুব কাছে এগিয়ে এলো। তার আঙ্গুল দিয়ে তের চিবুক উঠিয়ে ধরে বলল, অসহায়তা তোমাকে অনেক সাহসী করে তুলেছে দেখছি। গুড, কিন্তু মনে রেখো তে, একবার এই গেম শুরু হলে মাঝপথে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। জাঙ্কুকের প্রতিটা কথা তের কানে সজোরে আঘাত করছিল, যেন অদৃশ্য কোনো চাবুক তার সত্তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও তার ভেতরটা তখন এক ভয়াবহ রণক্ষেত্র। সে কেবল মাথা নেড়ে সম্মতি জানালো,
তে আলমারির দিকে তাকাতে পারছে না, আবার চোখ সরিয়ে নেওয়ারও জো নেই। সেই চকচকে ধাতব বস্তুগুলো যেন তাকে উপহাস করছে। তার মনে হলো সে কোনো মানুষ নয়, বরং এক টুকরো পণ্য যা জাঙ্কুক তার খোয়াল খুশি মতো ব্যবহার করার জন্য কিনে নিচ্ছে। লজ্জায় তার কান ঝাঁঝা করছে, ইচ্ছে করছে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে দিক বিদিক ছুটে পালিয়ে যেতে, কিন্তু পা দুটো যেন মেঝেতে গেঁথে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে সে জীর্ণ হাসপাতাল কক্ষের দৃশ্য। নিজের অবস্থানের কথা ভেবে সমস্ত ভয় আর সংকোচ পাথর চাপা দিয়ে দিল সে। তে মনে মনে নিজেকে বলল, লজ্জা তো তাদের জন্য যাদের ফেরার জায়গা আছে, আমার তো পালানোরও জায়গা নেই। জাঙ্কুক যখন আবার তার দিকে এগিয়ে এলো, তে চোখ বন্ধ করে ফেললো। এক ফোঁটা তপ্ত অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ার আগে সে সেটা মুছে নিয়ে তাকালো। তার সেই চাহনিতে এখন আর লজ্জা নেই, আছে কেবল এক শূন্যতায় ভরা আত্মসমর্পণ। জাঙ্কুক তের চোখের সে শূন্য চাহনি আর পাথরের মতো স্থিরতা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো। এর আগে অনেকে এসেছে, সুন্দরী, স্মার্ট, আধুনিক, কিন্তু আলমারির ভেতরের সরঞ্জামগুলো দেখার পর বা জাঙ্কুকের অন্ধকার ফ্যান্টাসির কথা শোনার পর তাদের চোখে যে তীব্র ঘৃণা আর আতঙ্ক ফুটে উঠতো তা জাঙ্কুককে তৃপ্তি দিতে পারেনি। তারা পালিয়ে বাঁচতে চেয়েছে, কিন্তু তে আলাদা। তার চোখে ভয়ের চেয়েও বড় এক অতল হাহাকার আছে। জাঙ্কুক আলমারিটা শব্দ করে বন্ধ করে দিল। তার মুখে এখন এক পৈশাচিক সন্তুষ্টির ছাপ। সে ডয়ার থেকে একটা চেক বই বের করে দ্রুত হাতে কলম চালালো। তারপর একটা ব্ল্যাক চেক তের দিকে বাড়িয়ে ধরলো। আজ পর্যন্ত এই আলমারি দেখে কেউ এখানে দাঁড়িয়ে থাকার সাহস করেনি। তুমি পাশ করে গেছো তে, তোমার সততা নাই, তোমার এই চরম অসহায়তাই তোমাকে আমার জন্য পারফেক্ট করে তুলেছে। তে কাঁপতে কাঁপতে চেকটা হাতে নিল। জাঙ্কুক তার খুব কাছে এসে নিচু স্বরে বলল, বাহিরে গিয়ে গাড়িতে বসো, ড্রাইভারকে বলা আছে আমি আসছি। তে কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে হাঁটার সময় তার মনে হলো তার শরীরটা অবশ্যই আসছে। ব্ল্যাক চেকটা মুঠোয় শক্ত করে ধরে রেখেছে সে, যেন এটা ছেড়ে দিলেই সে অতল গহ্বরে তলিয়ে যাবে। সে জানে এই চেকটা পাওয়ার বিনিময়ে তাকে এমন এক অজানার পথে পা বাড়াতে হচ্ছে যেখান থেকে ফেরা মানুষের পক্ষে সম্ভব হলেও সুস্থ তের পক্ষে ফেরা হয়তো আর কোনোদিন সম্ভব হবে না। গাড়িতে গিয়ে বসার পর তে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে জানে একটু পরে জাঙ্কুক আসবে এবং তাকে নিয়ে যাবে শহরের কোলাহল থেকে দূরে, যেখানে কেবল অন্ধকার, যন্ত্রণা আর এক বিকৃত মানুষের আধিপত্য রাজত্ব করে। গাড়ি চলছে তার আপন গতিতে। ড্রাইভার চুপচাপ গাড়ি চালাচ্ছে। পেছনের সিটে তে আর জাঙ্কুক পাশাপাশি বসে আছে। মাঝখানে এই খাত দ্রুত থাকলেও তের মনে হচ্ছে জাঙ্কুকের শক্তিশালী ব্যক্তিত্ব পুরোটা জায়গায় দখল করে নিয়েছে। গাড়ির এসি চলছে পুরো দমে, কিন্তু তের কপাল বেয়ে ঘাম ঝরছে। তার মুঠোয় শক্ত করে ধরা সে ব্ল্যাক চেকটা এখন কিছুটা কুঁচকে গেছে। সেটা খেয়াল হতেই তে চেকটা ব্যাগের ভিতর রেখে দীর্ঘশ্বাস ফেললো। শহরের জাঁকজমক আলো পেছনে ফেলে গাড়িটি একটু নির্জন এক রাস্তার দিকে এগোচ্ছে। তে সাহস করে একবার জানালার বাইরে তাকালো। দুপাশে ঘন গাছপালা, মাঝে মধ্যে দুই একটি ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো। জাঙ্কুক এতক্ষণ ল্যাপটপে কি যেন করছিল, হঠাৎ সেটা বন্ধ করে দিয়ে তের দিকে তাকালো। ভয় পাচ্ছো? তে কথা বলতে পারলো না, শুধু মাথা নিচু করে রইল। জাঙ্কুক একটু ঝুঁকে এসে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পাওয়াটা স্বাভাবিক। আমার ওই বাড়িতে যে একবার ঢোকে সে আর আগের মতো হয়ে বেরোতে পারে না। ইউ আর অ্যাবাউট টু এন্টার ইনটু মাই ডার্কনেস তে। কিছুক্ষণ পর গাড়িটি বিশাল এক লোহার গেটের সামনে এসে থামলো। গেট খুলতেই তে দেখলো এক রাজকীয় কিন্তু থমথমে মিশন। বাড়ির চারপাশটা একদম নিস্তব্ধ। ড্রাইভার দরজা খুলে দিতেই জাঙ্কুক আগে নামলো। তারপর তের দিকে হাত বাড়িয়ে দিল। তে দ্বিধা বোধ করলো। কাঁপতে কাঁপতে জাঙ্কুকের শক্ত হাতের ওপর নিজের হাতটা রাখলো। জাঙ্কুক তার আঙ্গুলগুলো তের আঙ্গুলের ফাঁকে শক্ত করে গেঁথে নিল, যেন তার হাত এক ধরনের অদৃশ্য শিকল। বাড়ির ভেতরে ঢোকার পর তে অবাক হয়ে দেখলো ঘরটা সাধারণ ড্রয়িং রুমের মতো নয়। পুরো রুমটা লাল আর কালো থিমে সাজানো। অদ্ভুত সব ভাস্কর্য আর তৈলচিত্র দেয়ালে ঝুলছে। জাঙ্কুক তাকে সোজা অন্য একটা রুমের দিকে সামনে নিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই তের চোখ ছানাবড়া হয়ে গেল। এ যেন এক অন্য জগৎ। রুমের মাঝখানে বিশাল এক খাট, যেটার চারকোনায় ধাতব রিং লাগানো। দেয়ালে সাজানো বিভিন্ন ধরনের চামড়ার চাবুক, রশি আর বৈচিত্র্য সব সরঞ্জাম, যা সে জাঙ্কুকের অফিসে সেই আলমারিতে দেখেছিল। জাঙ্কুক দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে চাবিটা টেবিলে রাখলো। তারপর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে তের দিকে এগিয়ে আসতে লাগলো। ওয়েলকাম টু মাই হেলথে। তে চুপ করে রইল। রুমের ভেতরটা এক মায়াবী কিন্তু ভয়াবহ নিস্তব্ধতায় ডুবে আছে। জাঙ্কুক তার শার্টের বোতামগুলো খুলে টেবিলের উপর রাখলো। তার পেশিবহুল টমাটো শরীর আর গভীর ব্যক্তিত্বের সামনে তে নিজেকে খুব ক্ষুদ্র এক পতঙ্গের মতো অনুভব করছে। জাঙ্কুক দেয়াল থেকে একটা কালো সিল্কের ফিতা হাতে নিয়ে তের দিকে এগিয়ে এলো। ফিতাটা তার আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে সে তের একদম মুখোমুখি দাঁড়ালো। তে ভয়ে আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। তে আমার দিকে তাকাও। জাঙ্কুকের কণ্ঠস্বর আদেশসূচক, কিন্তু তাতে এক ধরনের মাদকতা আছে।
তে বাধ্য হয়ে চোখ তুলে তাকালো। জাঙ্কুকের ধারালো চোখের দৃষ্টি যেন তার শরীরের প্রতিটি স্তর ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। জাঙ্কুক তার এক হাত দিয়ে তের চিবুক উঁচিয়ে ধরলো। তার হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা। আমার এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যা আমি কখনো ভাঙি না, আজ থেকে তুমিও ভাঙবে না, জাঙ্কুক বলতে শুরু করলো। তার চোখের মনি তখন স্থির। তেও তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। প্রথম নিয়ম, আমি যখন কথা বলবো তুমি আমার চোখের দিকে তাকিয়ে শুনবে। আমার সামনে দৃষ্টি নিচু করা মানে আমার অপমান করা, সেটা করা যাবে না। তে কোনো মতো ঢোক গিলল। জাঙ্কুক তার হাতের কালো ফিতেটা দিয়ে তের গলার পাশটা আলতো করে স্লাইড করে নিচে নামালো। দ্বিতীয় নিয়ম, আমার অনুমতি ছাড়া এই ঘরের কোনো কিছু স্পর্শ করবে না, এমনকি নিজের শরীরও নয়। আজ রাতে তোমার শরীরের প্রতিটি ইঞ্চি আমার মালিকানাধীন। আমি যেভাবে চাইবো সেভাবে তুমি নিজেকে উপস্থাপন করবে। তের চোখের কোণে নোনা জল জমা হতে শুরু করলো। লজ্জায় তার ফর্সা ঘাড় আর নাক লাল হয়ে উঠেছে। জাঙ্কুক থামলো না। সে তের কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আর তৃতীয় নিয়ম, যন্ত্রণাই হোক বা আনন্দ, আমার দেওয়া সবকিছু তোমাকে মাথা পেতে নিতে হবে। তুমি চিৎকার করতে পারো, কাঁদতে পারো, কিন্তু না বলতে পারবে না, মনে থাকবে? তের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে অদ্ভুত স্বরে বলল, জি থাকবে। উচ্চ স্বরে বলতেই, আমি অস্পষ্টতা পছন্দ করি না। হ্যাঁ, মনে থাকবে। জাঙ্কুক একটা বাঁকা আর তৃপ্তির হাসি হাসলো। সে তেকে ইশারায় ঘুরে দাঁড়াতে বলল। তে যান্ত্রিক ভাবে ঘুরে দাঁড়ালো। জাঙ্কুক তার হাত দুটো টেনে নিয়ে পেছনের দিকে জড়ো করলো। তারপর সেই কালো সিল্কের ফিতা দিয়ে তের দুই হাতের কবজি খুব শক্ত করে বেঁধে ফেললো। ফিতাটা চামড়ায় বসে যেতেই তে ব্যথায় সামান্য কুকড়ে উঠলো। জাঙ্কুক তার বাঁধনটা আরো একবার পরীক্ষা করে দেখে নিয়ে বলল, এটা কেবল শুরুতেই। আজ রাতে তুমি জানবে সম্পূর্ণভাবে কারো অধীনে থাকার অর্থ কি। তে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়লো একবার। জাঙ্কুক তার গলায় আলতোভাবে আঙ্গুল ছুঁয়ে খুব ধীরে নিচে নামাতে লাগলো। তে যান্ত্রিকভাবে দাঁড়িয়ে থাকলেও তার হৃদয় ধক ধক করছে। তের এমন বশ্যতা দেখে জাঙ্কুক বাঁকা হাসলো। জাঙ্কুক এবার তেকে বিছানার দিকে নিয়ে গেল। তে দেখলো বিছানার চার কোণে থাকা সেই ধাতব রিংগুলো প্রদীপের আলো চিকচিক করছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। একরাশ অজানা ভয় আর চূড়ান্ত অপমানের বোঝা নিয়ে সে তার জীবনের অন্ধকারতল অধ্যায়ে প্রথম ধাপে পা রাখলো। জাঙ্কুক তের কোমরে হাত দিয়ে তাকে বিছানার দিকে ঠেলে দিল। তের শরীর তখন যেন নিজের নিয়ন্ত্রণে নেই। রেশমি শাড়ির খসখস শব্দ আর বিছানার নরম চাদরের স্পর্শ সবকিছুই তাকে এক অশুভ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে। জাঙ্কুক তাকে বিছানায় শুয়ে দিল। সিল্কের বাঁধন খুলে দিল। তে দেখলো ছাদের ওপর বিশাল এক আয়না, যেখানে নিজেকে খুব অসহায় দেখাচ্ছে। জাঙ্কুক এবার বিছানার কোনায় থাকা সেই ধাতব রিংগুলোর দিকে হাত বাড়ালো। হাত দুটো উপরে তুলল। জাঙ্কুকের কণ্ঠস্বরে কোনো আবেগ নেই, আছে কেবল কঠিন কর্তৃত্ব। তে বাধা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে তার বেঁধে রাখা হাত দুটো মাথার উপরে তুলল। জাঙ্কুক একটা মজবুত চামড়ার স্ট্রেপ দিয়ে তের কবজি দুটো বিছানার উপরে রিংয়ের সাথে আটকে দিল। ধাতব রিংয়ের সাথে চামড়ার ঘর্ষণে একটা ক্ষীণ শব্দ হলো, যা তের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। তে এখন বিছানার সাথে পুরোপুরি আবদ্ধ। সে চাইলেও নড়তে পারবে না। জাঙ্কুক তার পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি তের সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে, যেন সে কোনো দামি শিল্পকর্ম নিখুঁতভাবে পরীক্ষা করছে।